নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 28শে মার্চ বৃহস্পতিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে ঈদের পরদিন WBUHS এর পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার অনুরোধ রাজ্যের সংখ্যালঘু কমিশনের। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও এতদিন ধরে চলে আসা প্রথমে আন্তর্জাতিক, তারপর জাতীয় এবং তারপর আঞ্চলিক খবর দেখানোর বদলে এবারে প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর, তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র অসুস্থ, ভর্তি কল্যাণী এইমসে, আগের থেকে ভালো আছে বলে খবর। সাত সকালে কলকাতা বিমানবন্দরে চলল গুলি, কর্তব্যরত অবস্থায় মৃত্যু এক CISF জওয়ানের। গতকাল 27শে মার্চ বুধবার হয়ে গেল ফ্রন্ট পেজ একাডেমির ইফতার মাজলিস। স্বার্থান্বেষী গোষ্ঠীর চাপে বিচার বিভাগ, প্রধান বিচারপতিকে চিঠি দেশের 600 আইনজীবীর। বিজেপির অস্বস্তি বাড়িয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী পরাকলা প্রভাকর বলেছেন, পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে নির্বাচনী বন্ড। ভারতের প্রতিবাদের পর কেজরিওয়ালকে নিয়ে আবারও সরব আমেরিকা যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনকে যে দেশ F-16 যুদ্ধ বিমান সরবরাহ করবে সেই দেশ রাশিয়ার বৈধ আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, দ্বিধাহীন চিত্তে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ইরান। ইসরায়েলকে সমর্থনের প্রতিবাদে পদত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এনেল শেলাইন। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। ঈদের পরদিন পরীক্ষা, WBUHS এর পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার অনুরোধ রাজ্যের সংখ্যালঘু কমিশনের। পশ্চিমবাংলায় মেডিকেল কলেজগুলোর মুসলিম ছাত্রছাত্রীরা ঈদ উল ফিতর পালন নিয়ে সমস্যায় পড়েছেন। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স তাদের তরফ থেকে পরীক্ষার যে সময় এবং তালিকা ঘোষণা করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ঈদ উল ফিতরের ঠিক পরদিন অর্থাৎ 12ই এপ্রিল 2024 সকাল 11টার সময় ছাত্রছাত্রীদের একটা পরীক্ষায় বসতে হবে। প্রশ্ন উঠেছে, দূরবর্তী জেলাগুলো থেকে যে পড়ুয়ারা মেডিকেল কলেজে পড়তে এসেছে তারা কি করে 11ই এপ্রিল ঈদ উল ফিতর পালন করে সকাল 11টায় কলেজে হাজির হবেন? কিন্তু WBUHS এর কর্তৃপক্ষ সংখ্যালঘু পড়ুয়াদের এই সমস্যার কথা বিবেচনায় নিতে রাজি নয়। তারা পরীক্ষার সময় এবং দিনক্ষণ ঘোষণা করে দিয়েই খালাস। এই সম্পর্কে পূবের কলম পত্রিকায় 25শে মার্চ 2024 কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটা খবর প্রকাশিত হয়, কিন্তু তারপরেও WBUHS কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন এই বিষয়টাকে সুমোটো গ্রহণ করে WBUHS এর রেজিস্ট্রারকে এক পত্র লিখে মুসলিম পড়ুয়াদের ঈদ উল ফিতর পালনের সমস্যা দূর করতে অনুরোধ করেছেন। এক পত্রে, যার মেমো নাম্বার 252 MCC 30/2024 ডেটেড 27/3/2024 ভি, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন বলেছে, আপনারা পুরো বিষয়টা পুনর্বিবেচনা করুন এবং পরীক্ষার তারিখ পুনরায় নির্ধারণ করুন যাতে সংখ্যালঘু মুসলিম ছাত্রছাত্রীরা ঈদ উল ফিতর ঠিকভাবে পালন করতে পারেন। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র অসুস্থ, ভর্তি কল্যাণী এইমসে, আগের থেকে ভালো আছেন বলে খবর। প্রার্থী হওয়ার পর বুধবারই গিয়েছিলেন সন্দেশখালী, দিনভর জনসংযোগ সেরেছেন। তবে বুধবার রাতে জানা গিয়েছে সন্দেশখালীতে জনসভা করার মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়েন গেরুয়া শিবিরের প্রার্থী রেখা পাত্র। তাকে ভর্তি করা হয়েছে কল্যাণী এইমসে। হাসপাতাল সূত্রের খবর, আগের থেকে এখন কিছুটা ভালো রয়েছেন তিনি। সন্দেশখালী কাণ্ডে প্রতিবাদের সুর চড়িয়েছিলেন তিনি, সেখান থেকে সোজা লোকসভার টিকিট। রেখা পাত্রকে পাশে থাকার আশ্বাস দিয়ে মঙ্গলবার ফোন করে কথা বলেছেন দেশের প্রধানমন্ত্রী নিজে। বুধবার সন্দেশখালী পৌঁছে দিনভর একগুচ্ছ কর্মসূচি ছিল তাঁর। সাত সকালে কলকাতা বিমানবন্দরে গুলি চলল, কর্তব্যরত অবস্থায় মৃত্যু একজন CISF জওয়ানের। গুলি করে ওই জওয়ান আত্মঘাতী হয়েছেন বলেই খবর।
ঘটনাটা ঘটেছে ভোর 5টা নাগাদ। বিমানবন্দরের 5 নম্বর গেটের কাছে ওয়াচ টাওয়ার থেকে গুলির শব্দ শুনতে পান অন্যান্য জওয়ানরা। গুলির আওয়াজ শুনে হইচই পড়ে যায় বিমানবন্দরে উপস্থিত থাকা যাত্রীদের মধ্যে। ওয়াচ টাওয়ারে উঠে দেখা যায় এক সিআইএসএফ জওয়ান মাটিতে লুটিয়ে পড়ে আছেন। তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। দ্রুত তাকে উদ্ধার করে চিনার পার্কের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের নাম শ্রী বিষ্ণু। 25 বছরের মৃত জওয়ান তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। 2022 থেকে সিআইএসএফ এ কর্মরত ছিলেন তিনি। আজ কর্মরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল নিয়ে নিজেকে গুলি করেন বিষ্ণু। কী কারণে আত্মঘাতী তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। গতকাল 27 মার্চ বুধবার হয়ে গেল ফ্রন্ট পেজ একাডেমির ইফতার মাহফিল। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামানের আমন্ত্রণে এই ইফতার মজলিসে প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, প্রাক্তন ছাত্র এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে একটা আলোচনা সভায় বক্তব্য রাখেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা আবু তালিব রহমানি। উপস্থিত ছিলেন আলমগীর সর্দার, মাওলানা আমিনুল আম্বিয়া, শিক্ষক রুহুল হাসান সহ বিশিষ্টজনেরা। রমজানের মধ্যে ঈদের পূর্বে ফ্রন্ট পেজ একাডেমির এই ইফতার মজলিস প্রাক্তন এবং বর্তমান ছাত্রদের মধ্যে একরকম উৎসবের পরিবেশ তৈরি করেছিল। বিজেপির অস্বস্তি বাড়িয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী পরাকলা প্রভাকর বলেছেন, পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে নির্বাচনী বন্ড, ইলেকটোরাল বন্ড। পরকলা প্রভাকর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামীও। নির্বাচনী বন্ড শুধু ভারতের নয়, সারা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি বলে সরব হয়েছেন প্রভাকর। এর জন্য নরেন্দ্র মোদীর সরকারকে ভুগতে হবে বলেও কটাক্ষ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী। এদিন পরাকলা প্রভাকর বলেছেন, নির্বাচনী বন্ডের মাধ্যমে যে দুর্নীতি হয়েছে তা সকলে দেখতে পেয়েছেন। সকলে এটাও বুঝতে পেরেছেন যে এটা শুধু ভারত নয়, সারা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি। এটা বিজেপিকে ভোগাবে বলেই মনে হয়। এই দুর্নীতির কারণে কেন্দ্রের বর্তমান সরকারকে ভোটারেরা শাস্তি দেবেন। ভারতের প্রতিবাদের পর কেজরিওয়ালকে নিয়ে আবারও সরব আমেরিকা যুক্তরাষ্ট্র। ভারতের আপত্তি অগ্রাহ্য করে আমেরিকা যুক্তরাষ্ট্র আবার কেজরিওয়াল প্রসঙ্গে কথা বলেছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র এবার কংগ্রেসের ব্যাংক হিসাব ফ্রিজ করা নিয়েও প্রশ্ন তুলেছে। দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার এবং বিচার নিয়ে বিদেশে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথম মন্তব্য করেছিল জার্মানি, তারপর করলো আমেরিকা যুক্তরাষ্ট্র। ভারত দুদেশের ক্ষেত্রেই আপত্তি জানিয়েছে। দুদেশের কূটনীতিকদের তলব করে জানিয়ে দেয় যে ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য অনভিপ্রেত, কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। একথাও জানায় যে এই প্রবণতা বন্ধ না হলে অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে। ভারত প্রথমে ডেকেছিল দিল্লিতে জার্মান দূতাবাসের শীর্ষ কূটনীতিক জর্জ এনজওয়াইরাকে। গত বুধবার তলব করেছে যুক্তরাষ্ট্রের অস্থায়ী প্রধান গ্লোরিয়া বারবেনাকে। দুই কূটনীতিকের সঙ্গে কথা বলার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি জারি করে এই মন্তব্য সম্পর্কে দেশের কড়া মনোভাব এবং আপত্তির কথা জানানো হয়। জার্মানি এবং আমেরিকা যুক্তরাষ্ট্র দুদেশই কেজরিওয়ালের গ্রেপ্তারি এবং বিচারের প্রক্রিয়া নিয়ে সংশয়ী। তাদের মন্তব্যে সেটাই ধরা পড়েছিল। দুদেশই বলেছিল তারা চায় বিচার সুষ্ঠুভাবে দ্রুত সম্পন্ন হোক, গণতান্ত্রিক মূল্যবোধগুলো যেন অটুট থাকে। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রকে ভারত কঠোর মনোভাবের কথা জানিয়ে দেয়, কিন্তু তার কয়েক ঘন্টা পর সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার এই নিয়ে প্রশ্নের মুখোমুখি হন। গ্লোরিয়া বারবেনার সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তাদের 40 মিনিট ধরে কি আলোচনা হয়েছে সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কূটনৈতিক স্তরে কি আলোচনা হয়েছে তা প্রকাশ করা সমীচীন নয়। তবে আমরা আমাদের অবস্থানে একই রকম আছি। আইনি প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয়, ন্যায্য হয় এবং দ্রুত শেষ হয় সেদিকে আমাদের নজর থাকবে। মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেপ্তার এবং তার বিচারের উপর আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকছে। ভারতের বিড়ম্বনা বাড়িয়ে মিলার কংগ্রেস পার্টির বিষয়টাও তুলেছেন। তিনি বলেছেন, কংগ্রেসের অভিযোগ তাদের বেশ কিছু ব্যাংক হিসাব সে দেশের সরকার ফ্রিজ করেছে। তারা বলেছে এ কারণে নির্বাচনী প্রচার চালাতে তাদের অসুবিধা হবে। আমরা চাই প্রতিটা বিষয়ের বিচারই যেন সুষ্ঠুভাবে এবং দ্রুত ও ন্যায্য হয়। আশা করি এতে কারো আপত্তি থাকবে না। জার্মানি এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের এই মনোভাব আম আদমি পার্টি হাতিয়ার করেছে। তারা সামাজিক মাধ্যমে লিখেছে, মোদির স্বৈরতন্ত্র এবং ভারতীয় গণতন্ত্রের করুণ হাল এখন বিশ্ববাসীর আলোচনার বিষয়। তিনি পৃথিবীর এক বিখ্যাত মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছেন। দলের পক্ষে থেকে ওই পোস্টে কিছু ভিডিও ক্লিপসও জুড়ে দেওয়া হয়েছে। তাতে দেখা যাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং জার্মানির মতো অস্ট্রেলিয়া, কাতার এবং চীনেও এই নিয়ে আলোচনা হচ্ছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনকে যে দেশ F-16 জঙ্গি বিমান সরবরাহ করবে সেই দেশ রাশিয়ার বৈধ আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ন্যাটো জোটভুক্ত কোনো দেশ যদি ইউক্রেনকে F-16 জঙ্গি বিমান সরবরাহ করে কিংবা এই সমস্ত দেশ থেকে ইউক্রেনের হয়ে যদি রাশিয়ার বিরুদ্ধে হামলা চালানোর জন্য যুদ্ধ বিমান ওড়ে, তবে সেই সব দেশ রাশিয়ার জন্য বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশ থেকে যে সমস্ত বিমান হামলা চালাতে আসবে তাদেরকে নিতান্তই অন্য সমস্ত সামরিক লক্ষ্যবস্তুর মতো ধ্বংস করে দেওয়া হবে। গত 1 বছরের কাছাকাছি সময় ধরে ন্যাটোভুক্ত কয়েকটা দেশ ইউক্রেনকে F-16 জঙ্গি বিমান সরবরাহ করবে বলে ঘোষণা করেছে এবং তারা ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ পর্যন্ত দিচ্ছে। তবে এ পর্যন্ত কোনো দেশ ইউক্রেনের কাছে এখনও F-16 জঙ্গি বিমান সরবরাহ করেনি। রাশিয়া বারবার F-16 জঙ্গি বিমান সরবরাহ করার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পরমাণু বোমা বহনে সক্ষম এই জঙ্গি বিমান দেওয়া হলে তা অগ্রহণযোগ্য যুদ্ধ বিস্তৃতি বলে গণ্য করা হবে। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, পশ্চিমারা যদি ইউক্রেনকে F-16 জঙ্গি বিমান দেয় তাহলে তাতে যুদ্ধক্ষেত্রে বাস্তব পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না, বরং আমরা এইসব বিমানকে পশ্চিমা ট্যাঙ্ক, আর্মার্ড ভেহিক্যাল সহ অন্য সামরিক যানের মতোই ধ্বংস করে দেব। পুতিন জোর দিয়ে বলেছেন, ইউক্রেনকে যেসব দেশ F-16 জঙ্গি বিমান দেবে তারা রাশিয়ার স্বাভাবিক এবং বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে, তা সে দেশ যেখানেই অবস্থিত হোক না কেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, দ্বিধাহীন চিত্তে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামী এবং গাজাবাসীর নজিরবিহীন দৃঢ়তার প্রশংসা করে বলেছেন, পাশ্চাত্যের পূর্ণ সমর্থনে পরিচালিত ইসরায়েলি অপরাধযোগ্য এবং বর্বরতার বিরুদ্ধে গাজার জনগণের ঐতিহাসিক ধৈর্য একটা বিশাল ঘটনা যা পবিত্র ইসলাম ধর্মকে সম্মানিত করেছে। গত মঙ্গলবার বিকেলে তেহরানে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া এবং তার সফর সঙ্গীদের সঙ্গে এক বৈঠকে তিনি এই কথা বলেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, গাজার জনগণের ধৈর্যের এই বিশাল ঘটনা শত্রুর ইচ্ছার বিপরীতে ফিলিস্তিন ইস্যুকে বিশ্বের প্রধান ইস্যুতে পরিণত করেছে। আয়াতুল্লাহ খামেনেই বলেছেন, ফিলিস্তিন ইস্যু এবং গাজার মজলুম এবং দৃঢ়চেতা জনগণের প্রতি সমর্থনের ক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা করবে না ইরান। দখলদার ইসরায়েলের হামলায় শহীদ হামাস নেতা সালে আল আরুরির কথা স্মরণ করে সর্বোচ্চ নেতা বলেছেন, মহান শহীদ সালে আল আরুরি ছিলেন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন প্রচার ক্ষেত্রে অর্থাৎ বাস্তবতা তুলে ধরার ক্ষেত্রে এখনো পর্যন্ত খুব ভালো করেছে বলে উল্লেখ করেন আয়াতুল্লাহ খামেনেই। তিনি বলেছেন, প্রচারের ক্ষেত্রে ইহুদিবাদী শত্রুর চেয়ে এগিয়ে রয়েছে প্রতিরোধ আন্দোলন এবং এক্ষেত্রে আরও বেশি পদক্ষেপ নিতে হবে। গাজার জনগণের প্রতি মুসলিম উম্মাসহ গোটা বিশ্ব, বিশেষ করে আরবদের সমর্থনকে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বর্ণনা করে তিনি বলেছেন, গাজায় যে গণহত্যা এবং নৃশংসতা চলছে তা যে কোনো বিবেকবান মানুষকেই ব্যথিত করে। বৈঠকে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ফিলিস্তিন ইস্যুতে বিশেষ করে গাজার জনগণের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণ এবং সরকারের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং গাজা যুদ্ধ সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেছেন। যুদ্ধের ময়দানের অবস্থা এবং রাজনৈতিক অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরে তিনি বলেছেন, গত 6 মাস ধরে গাজাবাসী এবং প্রতিরোধ সংগ্রামীদের অনুকরণীয় ধৈর্য এবং দৃঢ়তা তাদের দৃঢ় ইমানের ফসল। আর এই কারণেই ইহুদিবাদী শত্রুরা এখনো পর্যন্ত গাজা যুদ্ধে তাদের একটা লক্ষ্য অর্জন করতে পারেনি। ইসরায়েলকে সমর্থনের প্রতিবাদে পদত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা অ্যানেল সেলাইন। গতকাল বুধবার অ্যানেল সেলাইন নামের এই কর্মকর্তা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একটা খোলা চিঠিতে পদত্যাগের কারণও তুলে ধরেছেন। 38 বছর বয়সী এই নারী কর্মকর্তা সেলাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ে 2 বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন। তিনি ব্যুরো অব ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড লেবারের পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছিলেন। চাকরির মেয়াদের মাঝামাঝিতে এসে পদত্যাগ করলেন তিনি। কি আছে খোলা চিঠিতে? সেলাইনের খোলা চিঠিটা CNN-এর মতামত বিভাগে প্রকাশিত হয়েছে। চিঠিতে তিনি বলেছেন, গত 7ই অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে গাজায় যুদ্ধে যুক্তরাষ্ট্রের তৈরি বোমা ব্যবহার করে আসছে ইসরায়েল। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই যুদ্ধে 32,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, তাদের মধ্যে 13,000-ই শিশু। এছাড়া বহু মানুষের মরদেহ ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বাড়িঘর এবং স্থাপনার নিচে পড়ে রয়েছে।